শেখ হাসিনাকে ক্ষমা করে দিল ডক্টর ইউনূস। এইদিকে কঠিন খেপা খেপেছেন সমন্বয়করা, বিপদে পড়তে চলেছেন ইউনূস। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছেন নতুন কর্মসূচি। শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনাই নাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শেখ হাসিনা ইস্যুতে এখনো সরকার কি তাকে দেশে আনার পক্ষে না, বা মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে? সরকার কি শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে ওনাকে বাংলাদেশে আনলে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হবে? অনেকে এটা বলেন যে শেখ হাসিনা দেশের বাইরে আছে, আপাতত বাইরে থাকুক, সরকার টেকনিক্যালি কাজ করবে। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। শিকলবন্দি জীবন কাটাচ্ছে, মানসিক ভারসাম্য হারানো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার অবস্থা কি? টেনে টেনে চুল ছিঁড়ছে শেখ হাসিনা। যে কোনো সময় শুনতে পারেন যে আপার নাই, আপা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। এই পাগল যে কোনো সময়। আর আজকে যে ঘটনাটা ঘটছে আজকে, তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাসাতেই কেউ গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছে যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন গণমাধ্যমে নিউজগুলো দেখি তখন তো একটু প্রশ্ন কাজে করে যায় যে শেখ হাসিনাকে নিয়ে সরকারের আসলে মনোভাবটা কি। যেমন আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছি, আসিফ নজরুল স্যারের বক্তব্য শুনছি, আবার বিভিন্ন জায়গা থেকে বক্তব্য শুনছি যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে, ভারত থেকে ফেরত চাইবে, দেশে নিয়ে বিচার করা হবে, তারপর নানান ধরনের প্রসেসিং প্রক্রিয়া আছে। কিন্তু এই কাজটা আসলে কাদের দায়িত্ব? আমরা কয়েকদিন আগে শুনলাম যে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের দৃষ্টি আকর্ষণ করে একটা চিঠি জারি করা হয়েছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এখন শেখ হাসিনাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কি ইন্টারপোল পুলিশ দিয়ে ধইরা বাংলাদেশে পাঠাবে, নাকি বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আপনার আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে? প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে, এটাই প্রক্রিয়া। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে সরকার এখন পর্যন্ত কি করছে? আমি খুবই আশ্চর্য হয়েছি যে আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন, ওনার নাম হচ্ছে আপনার তৌফিক হাসান। আজকে দৈনিক সমকাল তারা একটা নিউজ করেছে যে শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনাই নাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাহলে মানে হচ্ছে কি? আছে দেখি ওনার বক্তব্যটা কি, তাই না? ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চাওয়ার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়নি। তো তাহলে এই যে আমরা শুনতেছি ফিরিয়ে নিয়ে আসবে, তাহলে প্রসেসিংটাকে শুরু হয় নাই? শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হলে কাজ করবে মন্ত্রণালয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে এখনো সরকার কি তাকে দেশে আনার পক্ষে না, বা মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে? আজকে আপনার গতকালকে বিকেলে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র তৌফিক হাসান তিনি বলছেন, শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে আপনার সরকার সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি। যেহেতু এটি পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যোগাযোগই শ্রেয়। আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি, পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নিব। আর এখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর যথাযথ ব্যবস্থাটা কি? তিনি বলতেন যথাযথ ব্যবস্থাটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো, বিষয়টি রাজনৈতিক, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা আসবে। আর সামনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও এই বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। তখন পরিষ্কার হবে যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে, মানে শেখ হাসিনা কি ভারত থেকে আনবে নাকি আনবে না সরকার। তো শেখ হাসিনা কি স্ট্যাটাসে অবস্থান করছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কিনা? তিনি বলছেন পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি সেটুকুই জানি, কারণ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেউ কোনো কিছু জানায়নি, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে জানতে চায়নি, কারণ জানতে চাওয়ার কোনো নির্দেশনাও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। তাহলে মানে আমরা যা যা শুনছি বা একটু তো এলোমেলো হজবরল মনে হচ্ছে, যতটা আমরা উপদেষ্টাদের কথাই শুনি বা রাজনৈতিক বক্তব্যে শুনি। তো এই কাজটার যেটা লিগ্যাল প্রসেসিং, সেইটা কেন করা হচ্ছে না? সরকার কি শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে ওনাকে বাংলাদেশে আনলে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হবে? অনেকে এটা বলেন যে শেখ হাসিনা দেশের বাইরে আছে, আপাতত বাইরে থাকুক, সরকার টেকনিক্যালি কাজ করবে। বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বিদেশে আপাতত থাকুক, সরকার সংস্কার কাজটা চালাক, আওয়ামী লীগ এখন গর্তের মধ্যে আছে, গর্তেই থাকুক। শেখ হাসিনা আসলে উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোল করা, এটা সরকারের জন্য আরো বড় একটা সমস্যার কারণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে সম্ভবত সরকার ভাবছে যে না, আমাদের হাতে যে দায়িত্বগুলো আছে সেগুলো করি। কিন্তু নির্বাচনের আগে তো আবার একটা প্যাচ লাগবে। প্যাচটা কোনটা? যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করবে, তো সেই ক্ষেত্রে যাদের অপরাধ আছে তাদের বিচার করতে হবে। ওই মুহূর্তে ছিল বিষয়টা কিভাবে ডিল হবে, মানে একটু অস্পষ্টতা বা ঘোলা। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। বাহাউদ্দিন নাসিম এই কথা বলেছেন। বেসরকারি একটি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে যুগান্তরের এই রিপোর্টটি। দর্শক, নিঃসন্দেহে
গুরুত্বপূর্ণ। জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার দায় সবাই মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার। তাদের কারণেই এই বিপুল পরিমাণ মানুষ হতাহত হয়। এখন পর্যন্ত হিসাব সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় আহত পঙ্গু হয়েছে প্রায় 8 থেকে 10,000 মানুষ। তো এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমা চায়। কিভাবে ক্ষমা চায় সেই বিষয়ে যে রিপোর্টটি হয়েছে তাতে বলা হচ্ছে যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজেও শেয়ার করা হয়েছে। বাহাউদ্দিন নাসিম বলছেন যে প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে, পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে এখন আছে? তার প্রশ্ন। স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? তার মানে এটা খুব একটা কৌশলী একটি উত্তর এবং নানা প্রশ্ন করছেন সেই। তার মানে হচ্ছে আওয়ামী লীগ আবার রাজনীতি করার অধিকার চায়, সেই সুযোগটা নিয়ে তারা ভুল স্বীকার করবে বলে বলছে। তার মানে একভাবে যে তারা বুঝতে পারছে যে এখন যে পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন দলের দাবি, সরকারের যে মনোভাব, তাতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো পরিবেশ নেই। তো তারা সেই পরিবেশটা চায়, অর্থাৎ একটা মানে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবার পা ফেলতে চায়, দাঁড়াতে চায়, তারপরে তারা ভুল স্বীকার করতে চায়। অর্থাৎ ভুল স্বীকারটাকেও তারা একটা রাজনীতির একটা অংশ মনে করছে যে এই ভুল স্বীকার করে যদি একটু বাংলাদেশের মাটিতে পা রাখা যায় তাহলে হয়তো তাদের একটা সম্ভাবনা আছে। সেই কারণেই বলছেন যে তারা কোথায় ভুল স্বীকার করবে, এটা জেলে, কারাগারে, আত্মগোপনে থেকে নাকি কোথায় থেকে। অর্থাৎ একটা পরিবেশ দেওয়া হোক, তারা যাতে রাজনীতি করতে পারে, তারপরে তারা তাদের অবস্থানটা জানান দেবে। এটাও একটা চালাকি নিঃসন্দেহে। শেখ হাসিনা এমপি, মন্ত্রী, নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান, অনেকে দেশ ছেড়েছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এই প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতা কর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন, দলের মন্ত্রী, এমপি সহ সারা দেশের নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা নামে 250 শতাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এর মধ্যে গণহত্যার অভিযোগ। অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? আর গণহত্যার বিচারের জন্য প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছেন যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। অর্থাৎ চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুলের দিকে তাদের আঙুল, যে সে যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। তো যুদ্ধাপরাধীদের আইনজীবী হওয়া তো কোনো অপরাধ না, তো সে হতে পারবে না কেন চিফ প্রসিকিউটর? যাক, এগুলি বাদ কি বাদ। মোট কথা, আওয়ামী লীগ এখন ভয়ঙ্কর রকম বেকায়দায় আছে। তারা একটা মানে জায়গা খুঁজতে চায়, সেই কারণেই আর কি তারা তাদের দেন দরবার, এবং সম্ভবত ভারতেরও একটা চেষ্টা যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু গণহত্যার বিচার, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে হত্যার বিচার, সেটি সম্পন্ন হবার পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো আপত্তি নেই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই কথা বলছেন যে বিচারের আগে রাজনীতি বা নির্বাচন অবশ্যই না। এই অবস্থার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা আফম বাহাউদ্দিন নাসিম খুব কৌশলে বলছেন যে তাদের একটা পরিবেশ দেওয়া হোক যাতে তারা এই সুযোগে রাজনীতি করতে পারে এবং এই গণহত্যার ব্যাপারে তারা যাতে অনুশোচনা হয়। এখন অবস্থা এমন যে হাতে পায়ে ধরে হলেও আওয়ামী লীগ চায় বাংলাদেশে একটা রাজনীতি করার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।